হরে কৃষ্ণ। শুভ জন্মাষ্টমী 2024। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার বাড়ির গোপু সোনার জন্য জন্মাষ্টমীর দিন যতটুকুই ভোগ রান্না করেছি সেটারই একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আমি তেমন ভোগ রান্না করতে পারিনি এবছর, যতটুকুই পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সকালবেলায় স্নান টান করে আমি চলে এসেছি। তারপর গোপু সোনার ভোগ আমি সকাল থেকেই রান্না করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 500 ময়দা। তার মধ্যে আমি 500 ময়দা আমার লাগবে না, আমার যতটা লাগবে আমি ততটা নেব। প্রথমে আমি ময়দাটা ভালো করে মেখে নেব। এখানে আমি চেলে নিচ্ছি না, কারণ ময়দাটা এমনিতেই ভালো, তাই চালার প্রয়োজন পড়ছে না। তো ময়দাটা আমি প্রথমে একটু সাদা তেল দিয়ে মেখে নেব। এখানে আমি কিন্তু ঠাকুরের যখন লুচি করছি তখন এর মধ্যে কোনো লবণ ব্যবহার করছি না। এখানে আমি ঠাকুরকে যে ভোগ নিবেদন করব, যে লুচিটা, সেটা আলনায় রেখেছি। কারণ আমার তেমন জানা নেই, কিন্তু আমি মায়ের মুখে শুনেছি যে ঠাকুরের ভোগ যখন নিবেদন করব সেটার মধ্যে লবণ দিতে নেই, তাই আমি এখানে লবণ ব্যবহার করিনি। প্রথমে আমি ময়দাটা ভালো করে মেখে নিয়ে 5 মিনিট রেখে দিলাম, তাতে একটু ময়দাটা নরম হবে। তারপর আমি লুচিটা বেলে নিচ্ছি 5 মিনিট পর। এদিকে আমার লুচি আমি বেলতে আরম্ভ করে দিয়েছি। আর লুচিটা খুব ছোটও করব না, একটু মিডিয়াম টাইপের করব, কারণ খুব ছোট লুচিও বেশ ভালো লাগে না। তারপর আমার এদিকে সব কটাই লুচি বেলা হয়ে গেছে। তারপর কড়াইটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কড়াইটা গরম হতে দিয়েছি। তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে সাদা তেল ঠাকুরের রান্নার কাজে ব্যবহার করতে বেশ ভালো। আপনারা চাইলে রাইস ব্র্যান বা সয়াবিন অয়েল বা সানফ্লাওয়ার অয়েল, যেটা আপনাদের পছন্দ সেটা নিতে পারেন। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল নিয়েছি ফরচুনের। তারপর আমি লুচিগুলো ভেজে নেব। আর আমি বলতে পারেন যে এই ইন্ডাকশন ওভেনটা শুধু ঠাকুরের রান্না কাজের জন্যই কিনেছি। এতে আমার আমি যখন ঠাকুরের জন্য ভোগ বানাই তখন আমি এই ইন্ডাকশন ওভেনে আমার ঠাকুরের ভোগ রান্না করি। আর আমরা প্রত্যেক দিন যে গ্যাস ওভেনগুলো ব্যবহার করি সেগুলোতে বলতে পারেন যে আমিষ ঠেকাঠেকি থাকে, তাই সেগুলোও ধুয়ে পুছে রাখলেও আমার মন সেটা মানতে চায় না। এই জন্যই আমি ঠাকুরের জন্য ইন্ডাকশন ওভেনে রান্না করতে পছন্দ করি, আর এতে আমার মনটাও শুদ্ধ লাগে। তাই এবছর 2024 সালে আমার গোপু সোনার 1 বছর পূর্ণ হলো। আর আমি যতটুকু পেরেছি মন দিয়ে গোপু সোনার জন্য ভোগ রান্না করেছি, আর সেই ভোগ আমি আমার গোপু সোনাকে নিবেদন করেছি। তেমন কিছু করতে পারিনি, যতটুকুই পেরেছি সেটা মন থেকেই করেছি। তো এদিকে আমার লুচি ভাজা আরম্ভ হয়ে গেছে। আর আঁচটা আমি লো মিডিয়াম আঁচে রেখেছি। হাই ফ্লেমে রাখলে লুচিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়।
তারপর আমি একটা মিনি ক্যাসারোল, এটা ঠাকুরেরই বাসন, তার মধ্যে লুচিগুলো ভরে রেখে দিচ্ছি, কারণ পুজো তো হবে রাতের দিকে, তো ওই জন্য আমি লুচিগুলো আগে থেকে ক্যাসারোলের মধ্যে রেখে দিলাম যাতে লুচিগুলো অনেকক্ষণ ধরে গরম থাকে। তারপর এদিকে আমি পনির নিয়ে নিয়েছি, এখানে আমি 300 পনির নিয়েছি, আর ওদিকে আলুগুলো আমি ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। তারপর পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভাজার সময় আঁচটা আমি লো মিডিয়াম আঁচে রাখবো, কারণ হাই ফ্লেমে রাখলে পনির পুড়ে যাবে। পনিরগুলো ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে হলুদ লবণ ব্যবহার করতে পারেন। তারপর পনিরগুলো ভেজে নেওয়ার পর আমি আলুগুলো ভেজে নেব একটু সময় নিয়ে। আলুগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে, আলুর মধ্যে যে কালারটা চলে আসবে, তখন জানবো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছি। এখানে লবণ বলতে আমি সিন্দুক লবণ ব্যবহার করছি, কারণ ঠাকুরের সমস্ত ভোগ নিবেদনে দেখেছি সিন্দুক লবণই ব্যবহার হয়, তাই আমি এখানে আমরা যে সমস্ত লবণ ব্যবহার করি সেটার পরিবর্তে আমি এখানে সিন্দুক লবণই ব্যবহার করেছি। তারপর ভালো করে আলুগুলো ভাজা আমার এদিকে হয়ে গেছে, তারপর তুলে রাখছি। আলু আর পনির ভালো করে ভেজে নেওয়ার পর তারপর আমি আবার কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে আলু আর পনিরের তরকারি আমার এদিকে আজকে হয়ে গেছে রেডি। আলু পনিরের তরকারিটা এরপর আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তারপর আমি এখানে চাপাচ্ছি যেটা মেন বলতে পারেন, সেটা হচ্ছে পায়েস। এখানে আমি পায়েসের জন্য দুধ নিয়েছি 250 মতো। তারপর গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নেব। গোবিন্দভোগ চালটা ধুয়ে নেওয়ার পর তারপর আমি দুধটা সামান্য একটু ফুটতে দেবো। দুধটা গরম হয়ে যাওয়ার পর গোবিন্দভোগ চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। গোবিন্দভোগ চালটা দুধটা খানিকক্ষণের জন্য আমি ফুটতে দেবো। যখন এটা ফোটা হয়ে যাবে ভালো করে, তখন এর মধ্যে আমি শুকনো নারকেল গুঁড়ো এর মধ্যে অ্যাড করব, আর সামান্য কিছু কিশমিশ আর কাজু বাদাম অ্যাড করলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়, কারণ পায়েসে যদি চিনিটা থাকে, পায়েস তো মিষ্টি হয়, তো পায়েসে চিনিটা একটু বেশি পরিমাণেই দিলে ভালো হয়। তারপর আমি চিনি দেওয়ার পর চিনিটা সামান্য গলতে দেব, পায়েসটা ভালো করে ফুটতে দেব। এদিকে আমার যতগুলো বাসন জড়ো হচ্ছে সেগুলো আমি ধুয়ে রেখে দেবো। তার মধ্যে পাঁচ মিনিট পর পায়েসটা দেখলাম অনেকটাই হয়ে এসেছে, আর একটু হবে। আর পায়েসের দিকে একটু নজর রাখতে হবে, কারণ পায়েস অনেক সময় লেগে যায়, তাই পায়েসটা মাঝে মাঝে একটু করে নাড়িয়ে দিতে হবে, যাতে দুধটা আর চালটা নিচে না লেগে যায় কড়াইয়ের মধ্যে।
আর একটু সামান্য করে জল এর মধ্যে অ্যাড করতে হবে। তারপর আমার এদিকে গোবিন্দভোগ চালের পায়েস রেডি হয়ে গেছে। তো আজকে আমার ঠাকুরের জন্য যা যা ভোগ নিবেদন করা কথা ভেবেছিলাম সেগুলো আমি ঠাকুরের জন্য ভোগ নিবেদন করলাম। পায়েসটা কিছুক্ষণ পর দেখলাম একটু টেনে গেছে, আর একটু দুধ এর মধ্যে অ্যাড করতে হবে, তাহলে পায়েসটা আবার আগেকার মতো হয়ে যাবে। এখানে আমি করেছি লুচি, আলু পনিরের তরকারি, গোবিন্দভোগ চালের পায়েস, ফল আর মিষ্টি। এই যে আমাদের বাড়ির গপু সোনা। তো আজকে আমার ব্লগ এই পর্যন্তই। আপনাদের কেমন